জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আপডেট। আপনারা যারা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক বেশি ব্যস্ত, ক্রিকেটের খোঁজ খবর খুব একটা রাখছেন না, এবং এই সুযোগে মোটামুটি বাংলাদেশ দল তাদের যা খুশি তা, মানে সার্কাসে যেমন একটা থাকে না যে কিছু বন মানুষ থাকে সাইজে খাটো, ওরা যা খুশি তা করে আর মানুষ হাততালি দেয়, হাসে, আনন্দ পায়, বিনোদিত হয়। বাংলাদেশ দলও যেন সেই বিনোদনটা এই মুহূর্তে সবাইকে দেওয়ার সুযোগ পেয়েছে, কারণ এই বিনোদনে ভুলভাল করতে গেলেও আসলে সমালোচনার পাল্লাটা কম ভারী হবে, কারণ মানুষ ফলো সেভাবে করছে না। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার অপেক্ষায়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টানা 3 ম্যাচ হেরেছে। ক্রিকেটাররা যারা শুনছেন তারা এখন বলবেন যে 3 ম্যাচ কই থেকে এলো। প্রথমে টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে, এবং সেটা 2.5 দিনে মাত্র। পরের দুইটা ওয়ানডেতে বাংলাদেশ প্রথমটা 116 রানে অল আউট হয়ে গেছে, এবং পরের ম্যাচে সবশেষ ম্যাচ কিছুক্ষণ আগে যেটা শেষ হলো সেখানটাও পরাজিত দলের নাম বাংলাদেশ। এবং এই বাংলাদেশ যেভাবে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হলো টানা 2 ওয়ানডেতে, পরের ম্যাচটায় বাংলাদেশ ডেফিনেটলি ফেভারিট না, এবং এই ম্যাচে পরাজিত হলে একটা দারুণ, মানে থাকে না যে অনেকেই তো অনেক রেকর্ড করছে, লিওনেল মেসি রেকর্ড করছে কি যে পেনাল্টি মিসের বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিসের বিশ্ব রেকর্ড। একই ওয়ার্ল্ড কাপে 2টা পেনাল্টি মিস করছে, এবং এটা নিয়ে আসলে যারা তাকে মানে পেনাল্টি স্পেশালিস্ট বা পেনাল্টির কারণে গোল্ডল করেন এই টাইপের কথা বলছিলেন, তারাও এখন চুপ হয়ে গেছে। মেসি যে পেনাল্টি পায় সেটা মিস করবে। তো বাংলাদেশ দল এখন ওইরকম একটা দারুণ অগৌরবের রেকর্ডের সামনে দাঁড়িয়ে যে জিম্বাবুয়েতে গিয়ে তারা হোয়াইট ওয়াশ হয়ে আসলো। এই 2026-এ যেই বছর এই দলটা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, যেই বছর এই দল ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে, যেই বছরে বাংলাদেশ দলের নতুন ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ পেস অ্যান্ড বাউন্সি উইকেটে খেলতে অভ্যস্ত, এবং সেই টাইপের উইকেটে বাংলাদেশ দল আলটিমেটলি যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে ভয়ঙ্কর হতে পারে, রেজাল্টটা তাদের পক্ষে নিতে পারে। সেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের অপেক্ষায়। টানা 7টা ম্যাচে পরাজয় তামিম ইকবালের ক্রিকেট বোর্ড আসার পর থেকে, এবং যিনি এই মুহূর্তে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে, এবং এই ব্যর্থতার বিশাল দায়ভার তিনি এই সিলেকশনের সাথে কিংবা টিম ম্যানেজমেন্টের ভেতরের ডিসিশন মেকিং এর সাথে থাকুন আর না থাকুন, যেহেতু তিনি অফিসিয়ালি ক্রিকেট অপারেশনসের চেয়ারে রয়েছেন, এই টানা 7 ম্যাচে পরাজয়ের দায় দায়িত্ব পুরোটাই তার। 7 ম্যাচ করতে হলো জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সহ। এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 3টা টি-20 হেরেছে, তাহলে হচ্ছে 3 আর 3-এ 6, এবং লাস্ট ওয়ানডেতে পরাজিত হয়েছে। মানে 7টা ম্যাচে বাংলাদেশ জয় দেখে না। বাংলাদেশ গত 7 ম্যাচে 3 ফরম্যাটেই পরাজিত হয়েছে। গত 7 ম্যাচে বাংলাদেশ 3টা ওয়ানডে হেরেছে, 3টা টি-20 হেরেছে, একটা টেস্ট হেরেছে, এবং সেটা ইনিংস ব্যবধানে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। এই দলকে, এই দল পরিচালনাকারীদেরকে কিসের সাথে তুলনা করবেন? মোহাম্মদ আশরাফুল মানে সিগনিফিক্যান্ট একটা তত্ত্ব দিয়েছেন, এবং এই তত্ত্বের আসলে গভীরতা বোঝার জন্য আপনাকে, আমার কাছে মনে হয় যে অন্তত 50 থেকে 100 বছর অপেক্ষা করতে হবে দ্যাট মোহাম্মদ আশরাফুল হি ওয়াজ রাইট দ্যাট টাইম। কারণ কি, দেখুন, জীবনানন্দের কবিতা বা সাহিত্যকে বোঝার জন্য ওই প্রজন্ম আসলে, মানে আমার কাছে যেই তথ্য রয়েছে বা যতটুকু আমরা পড়াশোনা করেছি, খুব বেশি ক্যাপাবল ছিল না। সময় যত গড়িয়েছে জীবনানন্দ তত বেশি সমসাময়িক হয়ে উঠেছে। মোহাম্মদ আশরাফুল যে তথ্যটা দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা আগের ম্যাচে ফেল করেছে কারণ বাউন্ডারিটা বড় ছিল। বাউন্ডারি বড় থাকার কারণে আপনার দল, যেই দলটা জিম্বাবুয়ের থেকে বড় দল, যেই দলের র্যাঙ্কিং জিম্বাবুয়ের থেকে বড়, যেই দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ের থেকে বড়, যেই দলটা খেলে বিসিবির আন্ডারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাও জিম্বাবুয়ের থেকে বড়, কিন্তু বাউন্ডারি 5-6 মিটার বড় হওয়ার কারণে সেই দল তাদের সাথে পারে না। তাহলে আপনি ব্যাটিং কোচ হিসেবে কি শেখালেন? বড় যদি হয় বাউন্ডারি লাইন কিভাবে ক্রস করতে হবে, কিভাবে বাংলাদেশ মিসিটের কারণে বাউন্ডারি লাইনে আউট হবে না, সেই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব যার, সেই তিনিই বলছেন যে আসলে বাউন্ডারিটা বড় ছিল। পরীক্ষায় আসলে অঙ্ক এসেছে, থাকে না অনেক ক্ষেত্রে অঙ্কগুলো একটু চেঞ্জ করে দেয় নাম্বার, অথবা অনেক ক্ষেত্রে যখন ম্যাথস পরীক্ষা হয় আমরা দেখি যে অনেক অনুসিদ্ধান্ত থেকে অনেক ডিসিশনস গুলো আসে, রাইট? এখন স্যার বলছে যে আমি তো আসলে চ্যাপ্টারের বাইরে পড়াইনি, এই কারণে আমার স্টুডেন্ট ফেল করেছে। আপনি ওই টিচারকে রাখবেন? মোহাম্মদ আশরাফুল কিন্তু ঠিকই ওই জায়গাটায় রয়েছে। আসল ভাই, আমার কথার জন্য খুবই সরি, আপনি হয়তো শুনছেন অথবা শুনেছেন কারো মাধ্যমে, অথবা ইনবক্সে পেয়েছেন এই আলোচনাটা। আপনি যে তথ্য দিয়েছেন এটা কোনোভাবে একসেপ্টেবল না, অন্তত আপনার মতো একজন লেজেন্ডের কাছ থেকে একসেপ্টেবল না। আপনার এই ক্রিকেটাররা 5 মিটার 6 মিটার বড় বাউন্ডারির জন্য পারবে না। আবার এই আপনারাই সবশেষ চট্টগ্রামে যখন প্রথম ম্যাচটা খেলতে গেলেন টি-20-তে, আপনারা আবার বড় বাউন্ডারিতে খেলেছেন, সম্ভবত 76 মিটার সেটা ছিল, পরের ম্যাচে আবার সেটা কমিয়ে আনা হয়। সো আপনারা আসলে কোনটাতে ক্যাপেবল? ইউ গাইস আর, আমার কাছে মনে হয় কনফিউজড। আজকের ম্যাচে যদি দেখেন যে এই ম্যাচটায় বাংলাদেশ যখন হারলো 13-14 রানের ব্যবধানে, 12 বলে 14 রান মনে দরকার ছিল লাস্টে, মেহেদী হাসান মিরাজ যেই শটটা খেললেন, পাওয়ার প্লে চলছে, 5 জন ফিল্ডার ভেতরে, ইউ হ্যাভ এনাফ স্পেস টু প্লেস ইউর বল।
ভেরি ফার্স্ট বলে আপনি যে মিজিটটা করলেন শর্ট পিচ বলে আপনি আউট হয়ে গেলেন। বাংলাদেশ অন্তত লাস্ট ওভার পর্যন্ত ফাইট করার অবস্থায় ছিল, জাস্ট দুটো ছক্কা লাগতো তাহলে বাংলাদেশ এই ম্যাচটা টাই হয়ে যায়। আপনার হাতে 12 বল 14 রান লাগবে, সেই মুহূর্তে আপনি যেই শটটা খেললেন ভেরি ফার্স্ট বলে এবং সেটা আপনি মিসজাজমেন্ট করলেন, এটা তো ক্ষমার অযোগ্য। তাওহিদ হৃদয় 90 বল খেলে 60 রান করলেন, 90 বল খেলে 60 রান, রিয়েলি ম্যান, এটাও সম্ভব? এই ম্যাচে তো আমরা অন্য ব্যাটারদেরও দেখেছি, আমরা তানজিদ হাসান তামিমকে দেখেছি আর্লিয়ার স্টেজে এবং তিনি করেছেন হচ্ছে 70 বলে 57, 81 স্ট্রাইক রেটে। আজকে যেভাবে তাওহিদ হৃদয় খেলেছেন মনে হচ্ছে যে হি ওয়াজ লাইক প্লেইং টেস্ট ক্রিকেট। 66 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেন। নুরুল হাসান সোহান চেষ্টা করেছেন বেচারা, আগের ম্যাচও ট্রাই করেছিলেন, বাট হি বিকেম দ্য পার্ট অফ দ্য ফেইলিওর সাইড এবং আজকেও সেটা হয়েছে। মোসাদ্দেক সৈকত ওয়ান্স এগেইন ফেইলিওর। মেহেদী হাসান মিরাজের 25 রানের যে ইনিংসটা 33 বলে, আপনি এটাকে মানে টিল দ্য লাস্ট ম্যান হি ট্রাইড, যদিও খুবই বাজে একটা শট খেলেছেন মিরাজ, এটাকে কোনোভাবে একসেপ্টেবল করা যাবে না, খুবই বাজে শট খেলেছেন, বাট তার সাথে যে একটা পার্টনারশিপ গ্রো করা দরকার ছিল সেই জায়গাও কিন্তু কোনো হেল্প মেহেদী হাসান মিরাজ পান নাই, তানজিদ হাসান তাইমের কাছ থেকে পান নাই, দুঃখিত মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে পান নাই, যিনি 9 বলে 7 রান করে আউট হয়ে গেলেন, অথচ তিনি মানে অবিস্মরণীয় ক্রিকেট খেলছিলেন এই মাত্র 2-3 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে। রিশাদ হোসেন, তাকে ওয়ানডেতে কেন পিক করা হয় আমার কাছে যারা রয়েছে আমি সবার কাছে এই প্রশ্নটা সবসময় রাখি, না ব্যাটিং না বোলিং কোনো দিক থেকেই তিনি কন্ট্রোল না, 60 বল কন্ট্রোল করে বল করবেন সেরকম বোলার রিশাদ এখনো হয়ে ওঠে নাই এবং রিশাদ হোসেনকে আজকেও খেলানো হলো। বাংলাদেশ দলে তো বোলিং সেটআপটাই ঠিক নেই, তাসকিন আহমেদ আজকে রেস্ট দরকার ছিল, তাকে আপনারা খেলিয়ে দিয়েছেন। লাস্ট বলগুলো যখন করছিলেন, লাস্ট স্পেলে যখন বল করছিলেন বোঝা যাচ্ছিল যে দিস ম্যান ইজ নট ফিট টু বল অ্যারাউন্ড 10 ওভার্স। সো এরকম সিচুয়েশন যখন হবে, একটা দলকে নিয়ে যখন ফাইজলামি সার্কাস হবে, সেই দলের রেজাল্টটা এরকমটা হবে। বাংলাদেশ দল জাস্ট রাইট নাও ফলিং লাইক দ্য ব্র্যান্ড ক্যাটস আই। আমি জাস্ট আপনাদের একটা কথা বলি, এই যে লিটন কুমার দাসকে যে নাটকটা হলো, এরকম নাটক আপনার পৃথিবীর কোথাও পাবেন না। প্রথমে কি তিনি হচ্ছে চোট পেলেন, হ্যাঁ ক্র্যাম্প করছিল এবং ওই ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, পরবর্তীতে তিনি রিটায়ার্ড আউট হয়ে গেলেন, আবার তাকে ব্যাটিং এ নামানো হলো, পয়েন্ট নাম্বার 1 ব্যাটিং এ নামানো হলো। এরপরে টি-20 সিরিজে তিনি প্রথম দিকে খেলতে পারবেন না মনে করা হলো, বলা হলো, রেস্ট দেওয়া হলো, তারপর আবার চট্টগ্রামে থেকে ফ্লাই করে পাঠানো হলো, লিটন কুমার দাস চট্টগ্রামে গেলেন, সেখানে তিনি খেলতে পারলেন না, গিয়ে আবার ফেরত আসলেন, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে দল ঘোষণা করা হলো, বলা হলো লিটন কুমার দাস প্রথম ওয়ানডেটা খেলতে পারবেন না, সিলেক্টর হাবিবুল বাশার সুমনের স্টেটমেন্ট আমরা পেয়েছি এবং সেটা বিসিবি তার মিডিয়া গ্রুপের থ্রুতে দিয়েছে। সেখানটায় বলা হচ্ছিল যে প্রথম ওয়ানডেতে হি ইজ ডাউটফুল বাট রেস্ট অফ দ্য ম্যাচেসে তিনি খেলার জন্য এভেলেবেল, মানলাম। এবার লিটন কুমার দাস এর আগে তো ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিল, এবার ঢাকা থেকে জিম্বাবুয়ে চলে গেল এবং এখন বলা হচ্ছে লিটন কুমার দাস ইজ টোটালি আউট অফ দিস সিরিজ। তাহলে আমার এই মেডিকেল টিম কোন ঘোড়ার ডিমটা করে? এই মেডিকেল টিম জাজ করতে পারে না লিটনের ইনজুরির গভীরতা কতটুকু, এই মেডিকেল টিম জাজ করতে পারে না লিটন কুমার দাস চট্টগ্রামে প্লেয়েবল অবস্থায় আছে কিনা, এই মেডিকেল টিম জাজ করতে পারে না লিটন কুমার দাস জিম্বাবুয়েতে গিয়ে সেখানে আদৌ খেলতে পারবেন কিনা, এই মেডিকেল টিম এটুকু জাজ করতে পারে না এন্ড রেফার করতে পারে না দ্যাট লেটস নট সেন্ড লিটন টু জিম্বাবুয়ে। সেই অবস্থায় নাই, এখন জিম্বাবুয়ে থেকে লিটনকে ফেরানো হচ্ছে চেহারা দেখানোর জন্য পাঠিয়ে। এই যে অবস্থা বাংলাদেশ দলের, এটাকে কোনোভাবে একসেপ্টেবল করা যায় না। Very, very sad performance by the team management. And definitely, Bangladesh Cricket Board is totally responsible for this. সবাই ভালো থাকবেন।